হাতে আজকে আমি একটা লাল খাতা নিয়ে এসেছি, এরকম একটি লাল খাতা বা এরকম একটি রেজিস্টার। এই রেজিস্টারটা সাধারণত যে কোনো থানাতে রেখে দেওয়া হয়। এই রেজিস্টারে এফআইআর, সেই এফআইআর লঞ্চ করা হয়। এই রেজিস্টারগুলো সরকার থেকে আসে এবং এই লাল খাতাগুলোতে ইউজুয়ালি মেমো নাম্বার, সেই কালির মেমো নাম্বার ছাড়া বাকিটা হাতে লিখতে হয় এবং তারপর ডিজিটালি এই এফআইআরগুলো ডিজিটাইজড ওয়েতে লেখা হয়। এরকম যে খাতা, সেই খাতা মূলত টালা থানাতেও ছিল। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এবং অদ্ভুতভাবে, মানে বিশ্বাস করা হয়তো উচিত নয়, কিন্তু ঠিক এভাবে এফআইআর ছেঁড়া হয়েছে। ঠিক এভাবে এফআইআর প্রথম কপি এবং তারপর তার কার্বন কপি, যেটাকে অফিস কপি বলে, এবং আরেকটা কপি যেটা সাধারণত তৃতীয় কপি থাকে, ঠিক এরকম একটি এফআইআর বুক বা এফআইআর রেজিস্টার থেকে ছেঁড়া হয়েছে। এবং এই যে ছেঁড়া পাতাগুলো, সেই পাতাগুলোর খোঁজে এখন সিবিআই ঘুরে বেড়াচ্ছে, বা সম্ভাবনা থাকতে পারে এই এফআইআর এর ছেঁড়া পাতাগুলোই আসলে ছিল প্রথম এফআইআর। এই প্রথম এফআইআরটি লেখা হয় টালা থানাতে, এবং তারপর অবাক হলেও আপনাদের এটা হয়তো মানতে হবে যে ঠিক এভাবে এই এফআইআর ছিঁড়ে ফেলে দেওয়া হয় কোনো এক বাবুর নির্দেশে, কোনো এক সাহেবের নির্দেশে, বা কিছু সাহেবের নির্দেশে, বা কোনো ম্যাডামের নির্দেশে, কিন্তু এটা হয়েছে বলে অনুমান করছে তদন্তকারী অফিসাররা। সাবমিশনে পর্যন্ত লেখা হয়েছে যে ইনস্ট্যান্ট নতুন কেস, নতুন ডকুমেন্ট, এই সমস্ত কিছু বানানো হয়েছিল এবং আসল যে এফআইআর, আসল যে কমপ্লেন, আসল যে ধারা, এই সমস্ত কিছু ঠিক এভাবে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল। এবং সেইটা দিয়েই আজ জবাব চায় বাংলা শুরু করব। যে ব্রেকিং নিউজ, সে ব্রেকিং নিউজ গোটা বাংলার মানুষের দেখা উচিত। অভয়ার 49 দিন, বিচার না পাওয়ার 49 দিন, প্রথম এফআইআর বদল, তার যে মহাযজ্ঞ শুরু হয় কি টালা থানা থেকে। টালা থানাতেই কি ছিল সেই এফআইআরে? আমি একবার গোটা বাংলার মানুষকে এই প্রশ্নগুলো ভাবাচ্ছে। কি ছিল সেই এফআইআরে? টালা থানাতেই কি এফআইআর বদল হয়েছে? দেখে নিন, প্রথম এফআইআর বদল টালা থানাতেই মনে করা হচ্ছে, এবং সিবিআই চাঞ্চল্যকর এই অভিযোগ করেছেন বা দাবি করেছেন, কোর্টেই দাবি করা হয়েছে। কি ছিল এই এফআইআরে? কি ছিল যেটা ছিঁড়ে ফেলতে হয়েছিল? এরকম যে কপি, সেই কপি এফআইআর এর বুক, সেই এফআইআর এর বুক থেকে এফআইআর এর যে পেজটা, সেটা পর্যন্ত ছিঁড়ে অন্য এফআইআর মেও নাম্বার সহ অ্যাড করা হয়েছিল। এফআইআর লেখেন চিন্ময় বিশ্বাস। কে এই চিন্ময় বিশ্বাস? এই চিন্ময় বিশ্বাস একজন সাব ইন্সপেক্টর। মাথায় রাখবেন, এই চিন্ময় বিশ্বাসের নামেই কিন্তু মর্গে অনুরোধ বা আদেশ গেছিল পোস্টমর্টম করতে। কি লিখেছিলেন? ধর্ষণ করে খুনের কথা কি প্রথমে লেখা হয়েছিল, যেটা পরে ধমক চমক এবং যাবতীয় যা কিছু করে সরিয়ে দেওয়া হয়েছিল। একাধিক ধারা, যে ধারাগুলো ন্যায় সংহিতার যে ধারাগুলো অ্যাকচুয়ালি দেওয়ার কথা, 11টা 45-এ আসলে এফআইআর করা হয়েছিল, যেটা সেটা কি তাহলে দ্বিতীয় নম্বর এফআইআর? সেই সব ধারার পরিবর্তন হয় কি পরে? মানে প্রথমে যে এফআইআরটা হয়েছিল, যে এফআইআর বুকে যে চিঠির মতন বিভিন্ন এফআইআর কপি থাকে, সেগুলো কি ছিঁড়ে ফেলা হয়েছিল? সেই সব ধারার কি পরিবর্তন হয়েছিল পরে? সিজার লিস্টের সঙ্গে এভিডেন্সের মিল নেই কেন? তড়িঘড়ি কিছু করা হয়েছিল। মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের উল্লেখ কি ছিল? সিজার লিস্টে যে জিনিস ছিল, সেই সিজার লিস্টের একই জিনিস এভিডেন্সে কি দেখা মিলেছে? না, অনেকগুলো অসঙ্গতি রয়েছে, এবং রয়েছে কারণ এফআইআরটা বোধহয় বদল হয়েছে। পছন্দ মতো মামলা সাজায় কি তার মানে পুলিশ যে কাজটা করেছে, বাড়াবাড়ি করেছে কলকাতা পুলিশ। মানে কলকাতা পুলিশ এই 8খানা যে সম্ভাবনা থাকতে পারে, এই 8খানা সম্ভাবনার একটাও যদি প্রমাণিত সত্য হয়,
কলকাতা পুলিশের আমি জানি না এরপরে ক্রেডিবিলিটি কি করে তারা ব্যাক করাবে। 9 নম্বর, যুক্ত করা হয় সঞ্জয়ের নাম অনেকটা পরে, ভাবনা চিন্তা এই সমস্ত করে সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়ের নামটা তখন যুক্ত করা হয় যখন এই পুরো জিনিসটা একটা নতুন স্ক্রিপ্ট অনুসারে চলতে থাকে। কলকাতা পুলিশ, আবারও বলছি, কলকাতা পুলিশ ঘুষ খাওয়ার জন্য গ্রেপ্তার হয়েছে, কলকাতা পুলিশ বিপুল টাকা নিয়েছে তার জন্য সিবিআই গ্রেপ্তার করেছে, কলকাতা পুলিশ অপদার্থতার জন্য কলকাতা পুলিশকে কোনো অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে, কলকাতা পুলিশকে ট্রান্সফার করা হয়েছে, কলকাতা পুলিশের কমিশনার সরে গেছেন হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে। এই সমস্ত কিছু হতে পারে, হয়েছে, কিন্তু কলকাতা পুলিশের একজন সার্ভিং ইন্সপেক্টর সে রেপ মার্ডার কেসে এখন জেল খাচ্ছে। এটা গোটা দেশের শুধু নয়, গোটা বিশ্বের পুলিশ ফোর্সের জন্য কতটা লজ্জার। এবং ঠিক সেই জায়গা থেকে আমার কয়েকটা প্রশ্ন, এই সম্ভাবনাগুলো ভাবা জরুরি। ভাবুন, আপনারা ভাবুন, তার কারণ কাল 50 দিন হতে চলেছে, আমরা এখনো বিচার পাইনি। তড়িঘড়ি আমরা জানি প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে এবং অনেকগুলো সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো দেখে দেব। আইওকে দিয়ে এফআইআর বদল করানো হয়েছে, ইনভেস্টিগেটিং অফিসার অর্থাৎ তদন্তকারী অফিসার, আইও বলে সাধারণত, সেই আইওকে দিয়ে কি এফআইআর বদল করানো হয়েছে? আবারও বলছি, এফআইআরে এরকম পাতা ছিল, এই 3টে পাতা, সেই 3টে পাতার মধ্যে থেকে এরকমভাবে কাগজগুলো দেখার পরে একটা পাতা সরিয়ে দিয়ে একটা পাতা ছিঁড়ে দেওয়া হলো, প্রমাণ লোপাট করে দেওয়া হলো। হয়েছে কি? সম্ভাবনা থাকতে পারে। দ্বিতীয় সম্ভাবনা, ওপর থেকে চাপ দেওয়া হয় অভিজিৎকে। অভিজিৎ মণ্ডল, এই ইন্সপেক্টর অভিজিৎ মণ্ডল একা এই পুরো কাজটা হয়তো করেননি। অভিজিৎ মণ্ডল, প্রাইমা ফেসি অভিজিৎ মণ্ডলই এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে আছেন, কিন্তু অভিজিৎ মণ্ডল এবং সঞ্জয় দুজন ইন্ডিভিজুয়ালি এই কাজটা করতে পারেন না। সঞ্জয় একা এই সমস্তটা করলো, আয়োজন করলো, আর অভিজিৎ মণ্ডল একা যাবতীয় কলকাতা পুলিশের হয়ে কাজটা করলেন। এটা হয়তো নয়, অভিজিৎ মণ্ডলের মাথার ওপরে কেউ রয়েছেন হয়তো। কে? এরপরের প্রশ্ন, 3টে পাতা ছেঁড়া হয় রেজিস্টার থেকে। সাধারণত একটা এফআইআর লেখার সময় এখনো হাতে লেখা হয়, পরে সেটা ডিজিটাইজড হয়। প্রথম কপিটা ভালো করে বুঝুন, প্রথম কপি যেটা থাকে সেইটা আসলে এফআইআর কপি, তার মাঝে একটা কার্বন কপি থাকে, সেটা কার্বনের যে ছাপটা সেই ছাপটা ফেলে, এবং তারপর আরেকটা, মানে 3টে, একটা লেখা হচ্ছে, 2টো কপি তৈরি হচ্ছে, ওটা অফিস কপি বলা হয়। সেই অফিস কপিগুলোও কি তার মানে ছেঁড়া হয়েছে? বড় প্রশ্ন। ভাবা প্র্যাকটিস করুন, কারণ যাদের ভাবার কাজ ছিল তারা ভাবেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই সমস্ত কিছু নিয়ে পলিটিক্সের অভিযোগ ইত্যাদি না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নগুলো নিয়ে দিন রাত ভাবা উচিত ছিল। উনি তো পুলিশ মন্ত্রী। বিনীত গোয়েলের ভাবা উচিত ছিল, উনি তো কলকাতা পুলিশের কমিশনার। এই মুহূর্তে, আবারও বলছি, এই মুহূর্তে ক্রোনোলজি সমঝিয়ে টাইমলাইনটা আপনারা আবার মনে করুন এবং আসুন আমরা নিজেরাই এই অভয়ার বিচার, আবারও বলছি, এটা মেনে নেওয়া যাচ্ছে না। আমি জানি পুজোর মার্কেটিং, পুজোর শপিং শুরু হয়ে গেছে, আমরা জানি আমাদের পরিবারে অনেক অশান্তি, অনেক উৎসব, অনেক ভালোবাসা, অনেক বাইরে থেকে দাদা দিদির আশা, অনেক কিছু হচ্ছে। উৎসবে আমরা অনেকে ফিরছি, কিন্তু উৎসবে ফিরলেও এই প্রশ্নগুলো ভাবুন, এই ক্রোনোলজিগুলো একবার দেখে নেব। পুলিশের তদন্তে অসঙ্গতি, কি কি অসঙ্গতি ছিল ভাবুন। সকাল 9:45 পুলিশে খবর দেওয়া হয়। কে খবর দেয় আপনারা জানেন, পিজিটি একজন, সে দেখতে পায়, খবর দেয়। তারপর অদ্ভুতভাবে 9:45 এই পুলিশে খবর দেওয়া হয়। 10:10 কেস ডায়েরিতে উল্লেখ, 10:10 পুলিশ সেখানে আসার তোড়জোড় শুরু করে। এদিকে আরজিকরের আউটপোস্ট, সেই আউটপোস্টটা কিন্তু নিচে আছে। এরপর সকাল 10:30 পুলিশ এসে পৌঁছায়, 3 মিনিটের রাস্তা টালা থানা থেকে আরজিকর হাসপাতাল। যারা কলকাতা শহরের এই জায়গাটা চেনেন, 3 মিনিট লাগে। আর পুলিশ যদি সাইরেন বাজিয়ে, হুটার বাজিয়ে ওই নেতাদেরকে যেরকমভাবে পাহারা দিতে নিয়ে যান, 2 মিনিট লাগবে। 10:30 বেলা 11টায় পৌঁছায় হোমিসাইড শাখা। হোমিসাইড শাখা পৌঁছে গেছে। হোমিসাইড মানে কি?
খুনের ঘটনা, ব্রুটাল মার্ডার, হিনিয়াস ক্রাইম। আরে ভাই, হোমিসাইডের শাখা পৌঁছে গেছে আর তুমি এফআইআর করেছো রাত 11:45-এ। মিথ্যা কথা। তার মানে আগে কিছু হয়েছে, লুকিয়ে ফেলা হচ্ছে। কলকাতা পুলিশ এর পরে ক্রেডিবিলিটি রাখবে কি করে? এরপর দুপুর 2:45 অভিযোগ দায়ের হাসপাতালের। ভাবুন, 11টায় হোমিসাইডের অফিসাররা যায়, 2:45, 12, 1, 2, 3 ঘন্টা। এই পুরোটা সময় অভয়ের মা বাবা সেমিনার রুমের বাইরে মেয়েকে শেষবার ছুঁয়ে দেখার জন্য পর্যন্ত কাকুতি মিনতি করতে হচ্ছে। ছুঁয়ে দেখতে পারেন 3 ঘন্টা। 2:45-এ ফাইনালি প্ল্যান প্রোগ্রাম করে এই যারা, আমার মুখে পার্টন মাই ওয়ার্ডস, 8:30 পরিবারকে দেহ অবশেষে দেওয়া হয়। 6:10 থেকে 7:10 পোস্টমর্টম করা হয়। এই আমি মাফ করবেন, জন্তু জানোয়ার বলতে যাচ্ছিলাম, জন্তু জানোয়াররাও এই কাজ করে না, তাদেরও হয়তো কিছুটা বিবেকবোধ থাকে। 11:45 অবশেষে দায়ের এফআইআর, এবং ঠিক সেই জায়গা থেকে, ভালো করে বুঝুন, সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে এফআইআর যেটা 11:45-এ দায়ের করা হয়েছে, সেই 11:45-এ দায়ের করা এফআইআরটা আসলে প্রথম এফআইআর নয়। সেই এফআইআরটা আসলে দ্বিতীয় এফআইআর। টালা থানাতে বসে এই এফআইআরটা পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ প্রথম এফআইআর যেটা ছিল সেই এফআইআরটা চেঞ্জ হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। এবং তারপর 11:45-এ, কখন 11:45, বডি চুল্লিতে ঢুকলো, ফোন গেল, সব সেটেল হয়েছে। টালা থানার অফিসার তারা বসলো, বসে নিপুণভাবে এফআইআর লিখতে শুরু করলো। মানে একেবারে পাকা ক্রিমিনালের মতন এই পুলিশ অফিসারটি কাজ করেছে, অন্তত তেমনটাই সিবিআই এর অফিসাররা বলছে। ময়ূকের প্রশ্ন, আজ ময়ূকের প্রশ্ন ভেঙে ভেঙে 4 ভাগে আপনাদেরকে দেখাবো, খুব মনোযোগ দিয়ে দেখবেন। প্রথম 4টে প্রশ্ন এই মুহূর্তে, একের পর এক প্রশ্ন আমরা নিয়ে নেব। সেই রাতে মোচ্ছব চলছিল, সেই রাতে মোচ্ছব ছিল বাবুদের। কাদের মোচ্ছব ছিল? আজ রিপাবলিক বাংলায় জবাব চাই বাংলাতে আপনারা একেবারে পর্দাফাশ করা হবে, জানানো হবে। জানুন এরপরে মারাত্মক কিছু দেখে ফেলেন অভয়া, এবং সে কারণেই এত ব্রুটাল, এত ভয়ানকভাবে মেরে ফেলা হয় তাকে, তার উপরে ধর্ষণ করা হয়। 3 নম্বর, ছিঁড়ে ফেলা হয় যাবতীয় নথি। মানে শুধুমাত্র ক্রাইম স্পট নয়, পুরো এলাকা, অর্থাৎ সেমিনার রুম থেকে করিডোর থেকে শুরু করে সব জায়গায় ফরেন্সিক এভিডেন্স শুধু নয়, এফআইআর এরও নথি ছিঁড়ে ফেলা হয়, চালানও হয়তো ছিঁড়ে ফেলা হয়েছে, এবং সে কারণে চালান নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পুলিশকে। এর পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন, টালা থানাতেই এফআইআর বদল। এই 4টে প্রশ্ন, 4টে সম্ভাবনা, এই 4টে সেগমেন্টে আজ জবাব চায় বাংলা আমরা ভাগ করব, এবং ভাগ করে আপনাদেরকে দেখাবো রিপাবলিক বাংলার অন্তর্তদন্তে কি কি বেরিয়ে আসছে। কিন্তু তার আগে যারা এই মুহূর্তে অতিথিরা রয়েছেন তাদের সাথে আলাপ করে দেবো। এই মুহূর্তে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। এই মুহূর্তে রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক রয়েছেন আমাদের সঙ্গে, এবং অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে উপস্থিত হবেন। আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দুজনের প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে নিচ্ছি। ঝন্টু বড়াইক, আমি শুরুতে আপনার কাছে আসছি। আপনি একজন সরকারি আধিকারিক। একটা এফআইআর ছেঁড়া, মানে এফআইআর ছিঁড়ে ফেলে দেওয়া, এই কথাটা শুনলেই কিরকম একটা সন্দেহের চোখে আমাদের দেখতে হয়। কারণ কি সত্যি এফআইআর ছিঁড়ে ফেলে দিচ্ছে, বা এফআইআর কি আদৌ ছিঁড়ে ফেলা যায়, বা এফআইআর নিয়ে ফেব্রিকেশন করা সম্ভব? ঝন্টু বড়াইক, যদি আপনি বাংলার মানুষকে একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, প্রথমেই বলি, দেখো, আইন অনুযায়ী, যেহেতু আমি নিজে সরকারি স্তরে পিওর গভর্নমেন্টে চাকরি করেছি, ন্যূনতম লজিক হচ্ছে এফআইআর মানে ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট যেটা, সেটা কিন্তু নিবন্ধী হলে তা পরম এবং কোন পর্যায়ে পরিবর্তন করা যাবে না, এটা স্পেসিফিকভাবে পৃথিবীর প্রত্যেকটা দেশের আইন, যারা ডেমোক্রেটিক ব্যবস্থায় এবং যেখানে ল অ্যান্ড অর্ডারটা আক্ষরিক অর্থে মানুষের জন্য কমিটেড, প্রত্যেকটা দেশে কিন্তু প্রথম যে তদন্ত রিপোর্ট তা পরম এবং কোনো পর্যায়ে, পরম মানে এখানে কিন্তু ফিক্সড, আমি যেটা বলছি ফিক্সড, যেটা হচ্ছে একদম কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে কিন্তু পরিবর্তন করা যায় না। তুমি পুলিশের চার্জশিট কিছু পর্যায়ে অভিযোগ যোগ বা প্রত্যাহার করা যেতে পারে, এফআইআর পরিবর্তন করার কোনো ন্যূনতম অর্ডার নেই।
আমি বলছি যে চার্জশিটের যে নতুন কোনো আসামি অ্যাড করা যেতে পারে, বা কোনো পুরনো আসামি যদি পরবর্তীকালে স্ট্যাবলিশড হয় যে কোনো কারণে মিসকন্ডাক্ট হয়েছে তার বিরুদ্ধে, তাকেও বের করা যেতে পারে। কিন্তু কোনোভাবেই এফআইআর একবার দাখিল হলে সেটা পরিবর্তন বা কেটে দেওয়া, ছিঁড়ে ফেলা, মুড়ে ফেলে দেওয়া কোনো অল্টারেশন সম্ভব নয়। তার পরিবর্তে বিকল্প তাকে রেখে প্রপার কজ দিয়ে আরেকটা করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই কাটা যায় না। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, এখানে আমি নিজে আধিকারিক হিসেবে চাকরি করাকালীন এরকম একাধিক পুলিশের সাথে বিভিন্ন ধরনের ইস্যুতে মানুষের স্বার্থে যখন এই ধরনের কেসগুলো আমাদেরকে করতে হয়েছে, পুলিশের কিন্তু এই ধারাগুলোয় আমাদেরকে মনে রাখতে হয়েছে। এবং আমি আশ্চর্য, তুমি যখন আমাকে এই প্রোগ্রামের স্লটটা বলছিলে আমি ঘাটছিলাম যে সত্যিকারে কি বিএনএস এরকম কোনো ধারা অ্যাড হয়েছে। বিশ্বাস করো, পৃথিবীর কোনো দেশে এই অদ্ভুত নিয়ম যা প্রচলিত নয়, এটা একমাত্র পশ্চিমবঙ্গে বিগ কনস্পিরেসি। আমরা বলছি না যে এই যে এফআইআরটা তুমি এই যে ছিঁড়ে ফেলা, সেটা হাইয়েস্ট কমান্ড ফ্রম হাইয়েস্ট অর্ডার থেকে না হলে পরে এটা করতে পারে না, করা যায়নি, করা হতে পারে না। এবং তুমি জানো আজকে যে ঘটনাগুলো সিবিআই একে একে বের করছে, তাতে একটা সিরিয়াস বলছে যে ওদিন 5 থেকে 6টা বডি ছিল অভয়ার সাথে, বাকিদেরকে সূর্যাস্তের আগে পোস্টমর্টম করা হলেও একে খুব শর্ট টাইমে, অন্তত দম যা স্টেটমেন্টটা দিয়েছে সিবিআইয়ের কাছে, যেটা বেরিয়ে এসছে যে এই মেয়েটাকে সূর্যাস্তের পরে তড়িঘড়ি কোনো রকমে তার পোস্টমর্টম করা হয়। ক্লাসিক্যাল মানে একদম ধ্রুপদী সাহিত্য, ধ্রুপদী সঙ্গীতের মতন এখানে ধ্রুপদ যেন ব্যবহার হয়েছে অপরাধ বিজ্ঞানের সাথে, ক্লাসিক্যাল ক্রাইম যাকে বলা হয়। আমি জন্টু বড়াইক, আপনি বলছিলেন আমার সাথে এই মুহূর্তে অরিন্দম আচার্য এবং দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন, তাদের কাছেও যাব। কিন্তু যে 4টে প্রশ্ন নিয়ে আজ জবাব চায় বাংলা আমি করছি, সেই রাতে মোচ্ছব ছিল কি বাবুদের? অভয়া মারাত্মক কিছু দেখে ফেলেছিল, ছিঁড়ে ফেলা হয় যাবতীয় তথ্য, টালা থানাতেই এফআইআর পরিবর্তন। এই 4টের মধ্যে থেকে প্রথম দুটো সম্ভাবনা নিয়ে এই মুহূর্তে দেখে নেব। প্রথমে, সেই রাতে অনেকে বলছেন তদন্তে উঠে আসছে মোচ্ছব ছিল বাবুদের। এই বাবুরা কারা? এই বাবুরা? 2টি পার্টি ছিল 8ই আগস্ট রাতে, সূত্রের খবর 2টি পার্টি ছিল 8ই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে। এরপরে একটি পার্টি কেবি হোস্টেলের ছাদে হয়েছিল বলে সূত্রের খবর। এর পরবর্তী অন্যটি জরুরি বিভাগের ফিমেল ওয়ার্ডের ছাদে হচ্ছিল। জরুরি বিভাগ অর্থাৎ ইমার্জেন্সি বিল্ডিং, তার ফিমেল ওয়ার্ডের ছাদে মোচ্ছবে ছিলেন একাধিক ইন্টার্ন এবং পিজিটি। এরা কারা? এরা কোথায়? এরা এখনো কি মিডিয়ার সামনে আসতে ভয় পাচ্ছে? এই পিজিটিরা কি কিছু জানে? সূত্রের খবর এদের অনেকেই অনেক কিছু জানে। মদের ফোয়ারার সঙ্গে দেদার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল সেই রাতে, এবং সেখান থেকেই আসল সন্দেহ দানা বাঁধছে। পার্টিতে ছিলেন শিক্ষকদের কেউ। কারা ছিলেন যারা এই মোচ্ছবের অংশ ছিল হাসপাতাল চত্বরে? পার্টিতে ছিলেন সন্দীপ ঘোষ, অভিক দে। আবারও বলছি, সন্দীপ ঘোষ, অভিক দের মোবাইল নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এই গোটা তদন্তে। সন্দীপ ঘোষ একাধিক লোককে ফোন করেছিলেন, বড় বড় নাম। সন্দীপের টাওয়ার লোকেশনে মেলেনি বাড়ির লোকেশন, তার মানে বাড়িতে ছিলেন না সেই রাতে সন্দীপ। ভোর রাতেও সন্দীপ ছিলেন না, তার মানে কোথায় ছিলেন দাদা? আরেকটা টুইস্ট, ঠিক এই জায়গা থেকে এই মোচ্ছবে কি কিছু হচ্ছিল ভালো করে বুঝুন। সূত্রের খবর মারাত্মক কিছু দেখে ফেলেছিল অভয়া, মারাত্মক কিছু অভয়া দেখে ফেলেছিল বলে এত ব্রুটালি, এত নির্মমভাবে তাকে খুন করা হয়। পার্টি কি শুধুই 2 জায়গাতে হয়েছিল? এর বাইরেও কি অন্য জায়গাতে পার্টি হয়েছে, নাকি আরো অন্য কোথাও হয়েছিল পার্টি? মোচ্ছব চলছিল। সূত্রের খবর পার্টিতে যায়নি বলেই খাবার অর্ডার দিয়েছিল অভয়া, এই সম্ভাবনা থাকতে পারে। মাথায় রাখবেন, অভয়া সেদিন জ্যাভলিন, অলিম্পিকে জ্যাভলিনের যেই থ্রো নীরজ চোপড়ার, সেটা কিন্তু দেখছিল। এরপরে কর্তব্যরত অবস্থায় কি দেখে ফেলেন অভয়া কি দেখে ফেলে? মদ্যপান করতে ডাক্তারদের, যৌন কার্যকলাপ, ডেড বডির সাথে কোনো ধরনের অসভ্যতাম কি দেখে ফেলে অভয়া? বন্ধ ওটিতে কারা লিপ্ত ছিলেন যৌন কর্মে? একটা সম্ভাবনা বারবার উঠে আসছে, নেক্রোফিলিয়ার অ্যাঙ্গেল উঠে আসছে। সন্দীপ ঘোষের বিভিন্ন পারভার্টেড যে অ্যাঙ্গেলগুলো সেগুলো উঠে আসছে। কি দেখে ফেলেছিল অভয়া? দুর্নীতির প্রতিবাদ সঙ্গে কুকর্মের ছবি, এইটাই ডেডলি কম্বিনেশন হয়। একদিকে দুর্নীতির খবর অলরেডি জানতো অভয়া, তার পাশাপাশি একেবারে হাড়ি ভেঙে ফেলে
সামনেই ভয়ঙ্কর কিছু দেখে ফেলে, কুকর্মের ছবি তুলে ফেলেন অভয়া, এবং এটা হয়তো অভয়ার মারাত্মক বড় ভুল হয়। অভয়া কিছু ভিডিও করেছিল বোধহয় সেদিন মোচ্ছবের মাঝে, যখন অনেকে নেশাতুর অবস্থায় অনেক ধরনের কুকর্মে যুক্ত হয়ে পড়েন, সেই সময় সব জেনে ফেলায় অভয়াকে খুন হতে হয়। ভয়ঙ্কর বড় ক্রাইম স্টোরি, ক্রাইম ইনভেস্টিগেশন, কেস ডায়েরি। ভারতবর্ষে, আবারও বলছি, ভারতবর্ষে এই কেসটি কেস স্টাডি হয়ে থাকবে। যেভাবে ফরেন্সিক মেডিকো লিগাল কেস জানা মানুষজন ঝাঁপিয়ে পড়ে এভিডেন্স ট্যাম্পারিং করে। দীপাঞ্জন চক্রবর্তী, আপনার কি মনে হচ্ছে? প্রথমে এফআইআর ট্যাম্পারিং করার অভিযোগ, দ্বিতীয়ত ইনস্ট্যান্ট কেস বানানো হয়েছে নাকি টালা থানাতে বসে, এবং একটু যদি পিছিয়ে যান আপনি, পুলিশ, ফরেন্সিক, স্বাস্থ্য দপ্তর সবাই হ্যান্ড ইন গ্লাভস যাকে বলে, একদম মিলেসুর মেরা তুমহারা করে একটা মধ্যবিত্ত বাড়ির মেয়েকে মারলো, প্রমাণ লোপাট করলো, এবং তারপর পুরোটা যাতে কেউ কিচ্ছু না বলতে পারে দেহ সৎকার করে দিল। আপনার অবজারভেশন, দীপাঞ্জন চক্রবর্তী। তো প্রথমে তোমাকে বলি ময়ূর, তুমি ধ্রুপদের কথা বলছিলে না, ধ্রুপদী সাহিত্য। আমি বাংলার প্রথিতযশা স্বর্গীয় বিমল মিত্রের সেই ধ্রুপদী সাহিত্য কর্ম সাহেব বেবি গুলাম, আমি একটু পারমিউটেশন চেঞ্জ করে দিচ্ছি, গুলামরা ধরা পড়ছে, সন্দীপ গুলাম, এই অভিজিৎ মন্ডল গুলাম, সঞ্জয় গুলাম, সাহেবকে প্রচুর চর্চা হয়েছে। আসল যিনি বসে আছেন বিবি, এই বিবি, সাহেব, গুলাম, এই তিনটাকে যদি একই সূত্রে বাঁধা হয় তাহলে বেরিয়ে যাবে যে কিভাবে অপরাধ সংগঠিত হয়েছে এবং সেই অপরাধের প্রমাণ কিরকম ভাবে লোপাট করা হয়েছে। দেখো, যে কোনো ইনভেস্টিগেশনের সব থেকে ইম্পর্টেন্ট এরকম হেনিয়াস ক্রাইমে এফআইআর, ক্রোনোলজি, ফরেন্সিক, পোস্টমর্টম, এবং এখন যেটা এসছে ডিজিটাল এভিডেন্স। ডিজিটাল এভিডেন্স, সিসিটিভি, মোবাইল লোকেশন ইত্যাদি। তুমি দেখো যেরকম ভাবে একটার পর একটাকে নষ্ট করা হয়েছে, তুমি যেটা বলছিলে আমি শুনছিলাম, এরকম উদাহরণ অতীতেও রয়েছে। নির্ভয়া, কুখ্যাত নির্ভয়া কেসে সে কনফেস করেছিল যে রাম সিং যে প্রথম যে শুরু করেছিল ঘটনাটা, যে আমরা তো শুধু রেপ করতে গিয়েছিলাম, ও বাধা দিয়েছিল, সেই বাধা দেওয়াতে ক্ষিপ্ত হয়ে গিয়ে আমরা এরকম নৃশংস অত্যাচার করি এবং তারপরে সেই মেয়েটি মারা যায়। আমার মনে হয় তুমি যেটা বলছিলে যে অভয়া কিন্তু বহুদিন ধরে এই দুর্নীতি চক্র নিয়ে কথা বলেছিল, এবং সে বলেছিল যে উপর মহলে বেচারা বুঝতে পারেন যে উপর মহলেই বিবি আর সাহেবরা বসে আছে, যে উপর মহলকে আমি জানাবো মেল করে। সো অভয়ার ডেথ ওয়ারেন্ট লেখা হয়ে গেছিল অনেকদিন আগে যে এই মেয়েটি থাকলে আমাদের সর্বনাশ হবে। তুমি যেটা বলছো হতে পারে সেদিন পার্টি, এবং পার্টিতে অতিরিক্ত মদ্যপানের পর হয়তো ওকে দেখে ফেলে কেউ, বা ও ওখানে পৌঁছে যায় ঘটনাচক্রে, এবং তখনই সিদ্ধান্ত হয় একে খতম করতে হবে। এবং খতম করার জন্য যে আমরা দেখেছি যে সারা শরীরে বাইট মার্ক, ওই রকম ভাবে বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে দেওয়া হয়েছে, এই যে জিনিসগুলো, বা আমি এগুলো প্রকাশ্য টিভি চ্যানেলে বলতে অসুবিধা হয়, যেরকম ভাবে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছে, হোয়াট এভার, এগুলো খুব ঠান্ডা মাথায় করাটা কিন্তু মুশকিল। যারা করেছে একাধিক ব্যক্তি এবং প্রচন্ড নেশার করে, আগে থেকে ডিসিশন ছিল, অভয়াকে দেখে ওদের সেটা ইনস্টিগেট হয় যে নাকি আজকেই শেষ করতে হবে, এবং মদের নেশা শেষ করবো যখন, তখন নিশ্চয়ই বুদ্ধি দেওয়া হয়েছিল যে একে ধর্ষণও করো, তাহলে পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়া যাবে, না হলে শুধু হত্যা হলে একটা অন্য অ্যাঙ্গেল যাবে, সেখানে দুর্নীতি এবং অন্যান্য বিষয়গুলো সামনে চলে আসবে। এবং এটা এই গুলামরা কিছুতেই করতে পারে না, এফআইআর ট্যাম্পারিং এগুলো কিছুতেই করতে পারে না যদি সাহেব এবং বিবির পরামর্শ, উপদেশ এবং বরাভয় না থাকে। দীপাঞ্জন চক্রবর্তী, শুধু তাই নয় দীপাঞ্জন চক্রবর্তী, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। বারবার বিনীত গোয়েল ইজ এ ম্যান অফ ওয়ার্ডস। তিনি কিন্তু বারবার একটা কথা বলেছিলেন, আরজিকর ভাঙচুরের ক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা হোক বা গোটা ইনভেস্টিগেশন চলা নিয়ে, ইট ইজ আন্ডার মাই অর্ডার, আমার নির্দেশে হয়েছে, আমি ক্যাপ্টেন অফ দ্য শিপ যদি কিছু গন্ডগোলের মধ্যে ঢুকে পড়েন তাহলে তো সমস্যা হয়। বিনীত গোয়েল এখন আর পুলিশ কমিশনার নেই, কিন্তু ওই কথাগুলো এখনো আমার কানে বাজে। একবার শুনবো বিনীত গোয়েল সেই সময় ঠিক কি ভাষায়, কি দম্ভের সাথে বলেছিলেন, মাই অর্ডার। এটাও তার মানে আপনার অর্ডারে হয়েছে, এইগুলোই আপনার অর্ডারে হয়েছে। এই প্রশ্নগুলো থাকলো, দেখি একবার। What has Calcutta Police not done? In this case, they have done everything, and I'll do it. I'm saying it under everything under my command.
অরিন্দম আচার্য, আপনি দীর্ঘদিনের পুলিশের বড়বাবু মেজবাবু একাধিক দায়িত্ব সামলেছেন। আমাকে আজকে এই জিনিসটা বোঝান। আমরা জানতাম এফআইআর কোনোভাবেই ট্যাম্পার করা যায় না, কিন্তু টালা থানায় নাকি বসে এফআইআর হোক, চালান হোক, নথি হোক, নতুনভাবে লেখা হয়েছে, ইনস্ট্যান্ট লেখা হয়েছে, পুরনো জিনিস হয়তো ডিলিট বা ছিঁড়ে ফেলা হয়েছে। এগুলো কি করে সম্ভব? যদি বাংলার মানুষকে, যারা কোর্ট কাচারি পুলিশ এই সমস্ত কিছুর থেকে একটু দূরে থাকে, যদি একটু বোঝান। আমরা অত্যন্ত মধ্যবিত্ত মানুষ, কিন্তু অভয়ার বিচার চাই। একটু যদি বোঝান এই পুলিশের এই অভিজিৎ বাবু যেভাবে ফেঁসে গেছেন, বা যেভাবে তিনি পুরোটার মধ্যে আসলে লার্জার কনস্পিরেসির পার্ট হয়েছেন, কিন্তু তার উপরেও অনেকে আছে, একটু যদি বোঝান এটা কি করে সম্ভব। ময়ূকবাবু, সত্যিই কিন্তু ভারতের ইতিহাসে, কথাটা শুনতে অনেকে খারাপ লাগে, ভারতের ইতিহাসে এই রকম একটা হরিফিক ক্রাইম, এইরকম মিস্টেরিয়াস ডেথ এবং একটা কনস্পিরেসি, লার্জার কনস্পিরেসি, এটা মনে হচ্ছে একটা এক্সাম্পল দাঁড় করালো আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যালকাটা পুলিশ। কেন আপনাকে এই কথাটা বলছি? আসুন আমরা প্রত্যেকে আজকে ডেপুটি সুপার অফ আরজিকর হসপিটাল মিস্টার আসগর আলীকে অসংখ্য ধন্যবাদ জানাই। কেন জানাই? উনি যদি আজকে কমপ্লেন না করতেন, আজকে হাইকোর্ট যদি 13 তারিখে আজকে সিবিআইকে না দিত, তাহলে এই নেফোরিয়াস অ্যাক্টিভিটিস, এরকম ঘৃণ্য একটা চক্রান্ত, এরকম ঘৃণ্য একটা হত্যা আমরা কিন্তু জানতে পারতাম না। কেন? আপনাকে মনে রাখতে হবে, আজকে এফআইআর যে কথাটা বলছেন, আমরা স্বপ্নে ভাবতে পারি না ময়ূকবাবু। আমরা বলছি আমাদের বহুবার হাইকোর্টে যেতে হয়েছে, আমরা বহুবার অ্যাপিয়ার করেছি, কিন্তু স্বপ্নে কোনোদিন আমরা ভাবতে পারি না যেটা আজকে সিবিআই প্রডিউস করেছে, যেটা বলছে যে আপনার এফআইআর নাকি ইনসাইড অফ দ্য পুলিশ স্টেশন আজকে টেম্পটেড করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। আমরা ভাবতেই পারছি না। তাহলে আজকে অ্যাডমিনিস্ট্রেশনে এক সংখ্যক পুলিশ অফিসার, আমি অরিন্দমবাবু একদম এক্স্যাক্ট আপনাকে বলছি, সিবিআই সাবমিশনে বলেছে ডিউরিং কাস্টোডিয়াল ইন্টারোগেশন অফ বোথ দ্য অ্যাকিউজড, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, নিউ অ্যান্ড অ্যাডিশনাল ফ্যাক্টস হ্যাভ ইমার্জ টু দ্য এফেক্ট দ্যাট সাম ফলস রেকর্ডস, মিথ্যে রেকর্ড pertaining to the instant case were created / altered in Tala PS. মিথ্যে রেকর্ড সেগুলো ইনপুট করা হয়েছে। সত্যি দেখুন, আমি আপনাকে বলছি, দেখুন আজকে আমরা দেখছি আর্থিক কেলেঙ্কারির জন্য যেটা সুমন হাজরা, সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, আফসার আলী অ্যারেস্ট হয়েছে, কিন্তু ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্সে যেটা আমরা দেখতে পাচ্ছি, ক্যালকাটা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, সেটা হচ্ছে গিয়ে সিভিক পুলিশ। আমি আপনাকে আবার বলে দিচ্ছি যে 10 তারিখে যে আমরা আরজিকর হসপিটালে যে সমস্ত জুনিয়র ইয়েরা বলেছিল, চিকিৎসকরা একদম সত্যি কথা বলেছিল যে সঞ্জয় রায় বলে যাকে আজকে শিখণ্ডী দাঁড় করানো হচ্ছে, সেটা হচ্ছে ক্রিয়েটেড। আমি আপনাকে আবার বলছি এটা প্রমাণিত হবে। কিন্তু আজকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, খুব দুর্ভাগ্য, আজকে আমাদের একজন আইসি ইন্সপেক্টর ইনচার্জ 1996, আপনি দেখুন 27 বছরের এক্সপেরিয়েন্স, সে আজকে পিসি নিচ্ছে 3 দিন, টোটাল 9 দিন বোধহয় হয়ে গেল। আজকে আপনি ভাবুন জিনিসটা, তার আজকে নার্কো অ্যানালিসিস হচ্ছে কি, আজকে লাই ডিটেকশন হচ্ছে, আমি সে প্রশ্নে যাচ্ছি না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, ভারতের ইতিহাসে এখন পর্যন্ত 14 দিনে 193 ঘন্টা ইন্টারোগেশন আজ পর্যন্ত একটা এক্সাম্পল নেই। আজকে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আধুনিক প্রযুক্তি কি ধরা পড়েছে, সেটা হচ্ছে ল্যাপটপ, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড, 18টি ডিজিটাল ডিভাইসের সাথে ক্লোনিং সিস্টেম অ্যান্ড হচ্ছে গিয়ে টাওয়ার লোকেশন। আজকে যে জিনিসটা জানতে পেরেছে, কেন? অবজারভেশন অফ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট 17 তারিখে বলেছিল সিবিআই যা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে তা ভয়াবহ এবং বিচলিত হওয়ার মতো, তাদের টাইম দিতে হবে। তাহলে কোন কারণে দিয়েছিল? আজকে সত্যিই তো আমরা আজকে সিবিআইকে যা তা রাস্তাঘাটে আজকে অপমান করছে, কিন্তু এভিডেন্স যেভাবে ডিস্ট্রয় করা হয়েছে, এভিডেন্স যেভাবে আজকে মিসিং করে দেওয়া হয়েছে, তার জন্য আপনি জানেন তো 2005 সাল আপনি দেখে নিন। 2005 সালে আপনাকে বলে দিচ্ছি, একজন ভদ্রলোক সে আজকে টাকা দিয়ে মার্ডার করেছে একটা চায়ের দোকানকে, সে দোকানটা বাড়াবে বলে মার্ডার করার পরে ক্যালকাটা পুলিশ 2005-এ কেসটা নিয়ে 1 বছরে আজকে চার্জশিট দিয়েছিল, যাবজ্জীবন জেল হয়েছিল। সে কে? প্রভু শঙ্কর আগরওয়াল, হলদিরাম ভুজিয়াওয়ালা। কেন? সে তো মার্ডার করেনি,
কনস্পিরেসি 120B কনস্পিরেসিতে যাবজ্জীবন জেল। ভারতীয় ন্যায় সংহিতাতে কি আছে আজকে 62A দেখুন আজকে স্পষ্ট লেখা আছে যে তার আজকে অপরাধ কোন জায়গাটা। আপনি দেখুন 70 ক্লজ 172 যদি হত্যার অপরাধ কেউ ফলস ইনফরমেশন দেয়, আজকে যদি মিসগাইডেড করে, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স করে, তাহলে তার যা শাস্তি হবে তাহলে এরও তার শাস্তি হবে। তাহলে হওয়া উচিত। তার কারণ অনেকগুলো দিক রয়েছে। একবার দর্শকদেরকে গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করছি কি কি সম্ভাবনা থাকতে পারে। এগুলো ভয়ঙ্কর। যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব। কলকাতা পুলিশ তার একজন ইন্সপেক্টর এই সমস্ত কাজের সাথে কি যুক্ত ছিল? এই প্রশ্নগুলো আজ বাংলার মানুষ করছে কলকাতা পুলিশকে। কি মিলেছিল অভয়ার দেহের পাশে? এগুলো ক্লিয়ার কেন হচ্ছে না? সিজার লিস্টের সাথে এত অসঙ্গতি কেন থাকছে? এর পরে কোথায় ছিল অভয়ার ফোন? এগুলো তো ডিটেলে লিখতে হবে। কোন দিকে ছিল, কি ছিল? অনেকে বলছেন অভয়ার ফোন থেকে অনেক কিছু ডিলিট করে দেওয়া হয়েছে। এরপরে কি ছিল অভয়ার ফোনে? যাবতীয় এই নথিগুলো এগুলো কি ট্যাম্পার করা হয়েছে? ফলস এভিডেন্স, ফলস রেকর্ডস আসলে এখানে পুট করা হয়েছে। অভয়ার মোবাইল থেকে ছবি, মেসেজ ডিলিট করা হয়েছে। এবং এগুলো যদি পুলিশের উপস্থিতিতে করা হয় এর থেকে ভয়ঙ্কর নক্কারজনক কাজ হতে পারে না। কেন আনা হয়েছিল ডেটা এন্ট্রি অপারেটরকে? ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন, তার কি কাজ ওখানে? সে তো ফরেন্সিক নয়, সে তো ডাক্তার নয়, সে তো জেনারেল মেডিসিন নয়, ইন্টারনাল মেডিসিন নয়, সে পুলিশ নয়, সিবিআই নয়। কেন এসেছিল? কোন কোন মেসেজ ডিলিট করা হয়েছিল সব বেরোচ্ছে। ফরেন্সিক সমস্ত কিছু বের করবে, সিএফএসএল সমস্ত তথ্য বের করবে। দেহের কাছে পাওয়া স্যালাইনের পাউচ কোথায়? সিজার লিস্টে স্যালাইনের পাউচের কথা মেনশন কেন ছিল না? হাসপাতাল বলেই স্যালাইন মিলবে, দেহের পাশে স্যালাইনের পাউচ কিসের জন্য ছিল? সূত্রের খবর স্যালাইনের পাউচ তার যে তরল সেটা দিয়ে দেওয়াল এবং চারপাশ মোছা হয়েছিল। বিশেষ সেই লিকুইডটি আছে বলে যেটা অনেক দাগ মুছে ফেলতে পারে। এর পাশাপাশি যে টালা থানা যে এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগে অভিযুক্ত হচ্ছে, আবারও বলছি অভিজিৎ মণ্ডল সে একা কিন্তু ফাঁসবে না। টালা থানাতে বসে যদি হয় তাহলে টালা থানাও কিন্তু এবার সেই সময় যারা অন ডিউটি ছিল তারা প্রতিবাদ কি করেছিল? প্রথম এফআইআর কি বদল হয়েছিল টালা থানাতেই? একটা এফআইআর যেটা দুপুরে করা হয়েছিল সেটাই কি আসলে রাতে আবার নতুন করে করা হয়েছিল? কি ছিল প্রথম এফআইআরে? সেটা কি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে? সেটা কি পুড়িয়ে দেওয়া হয়েছে? সেটা কি গিলে ফেলা হয়েছে? এফআইআর লেখেন চিন্ময় বিশ্বাস। কে এই চিন্ময় বিশ্বাস? সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাস। কি ছিলেন, কি লিখেছিলেন? এই ধর্ষণ এবং খুন এর উল্লেখ কি প্রথম এফআইআরই করা হয়েছিল, যেটা পরে তড়িঘড়ি টেনশনে পড়ে সরিয়ে দেওয়া হয়েছিল একাধিক ধারা, যেটা পরে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এতটা চাপ, এতটা জনরোষ তারা বোধহয় টের পায়নি এবং অবশেষে 11:45 তারা এফআইআরটা করবে। পরে সেই সব ধারায় পরিবর্তন হয়, পরে সমস্ত কিছু ধরে চেঞ্জ করতে হয়। মানে ভাবুন কি ভয়ঙ্করভাবে এই কাজটা হয়েছে। এরপরে সিজার লিস্টের সঙ্গে এভিডেন্সের মিল নেই কেন? যেটা এভিডেন্স চোখের সামনে দেখতে পাচ্ছি, এই যে আমার হাতে, এক হাতে বাঁ হাতে মোবাইল ফোন ধরা, যে মোবাইল ফোন যে হাতে ধরা সেখানে একটি গোল্ডেন কালারের ঘড়ি রয়েছে, আরেক হাতে কাগজ রয়েছে, দুটি কাগজ রয়েছে। ডিটেলে লেখো না ভাই, পছন্দ মতো মামলা সাজায় পুলিশ। যুক্ত করা হয় সঞ্জয় রায়ের নাম কি পরবর্তীকালে যুক্ত করা হয়? এবং এই মুহূর্তে আমি অতিথিদের কাছে যাওয়ার আগে আরেকটি বড়, সবচেয়ে বড় আর.জি. কর রিলেটেড ব্রেকিং নিউজ আপনাদের এই মুহূর্তে দেখাতে চাই। আর.জি. কর কাণ্ডে 13 চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো আর.জি. কর হাসপাতাল কর্তৃপক্ষই। 13 চিকিৎসকের তালিকা দিল আর.জি. কর কর্তৃপক্ষ। এদের বিরুদ্ধে থ্রেট সিন্ডিকেট, থ্রেট কালচার চালানোর অভিযোগ এই মুহূর্তে টু দ্য চেয়ারপারসন এনকোয়ারি কমিটি আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কে এই চিঠি দেওয়া হয়েছে। প্রথম নাম বুলবুল মুখোপাধ্যায়, প্রফেসর ফিজিওলজি। তারপরের নাম অঞ্জলি বন্দ্যোপাধ্যায়। বুলবুল মুখোপাধ্যায় ফিজিওলজি, তারপরে অঞ্জলি মুখোপাধ্যায়, দীপাঞ্জন হালদার। এবং মাথায় রাখবেন এই দুটো নাম হাইলাইট করছি, অপূর্ব বিশ্বাস ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজির যিনি প্রফেসর, বারবার অভয়ার যে পোস্টমর্টম করেছে। বুলবুল মুখোপাধ্যায়, অঞ্জলি বন্দ্যোপাধ্যায়, অভ্র ব্যানার্জি, শর্মিষ্ঠা চৌধুরী, ডক্টর দীপাঞ্জন হালদার, ডক্টর গোবিন্দচরণ দাস, ডক্টর পার্থ দাশগুপ্ত, ডক্টর শান্তনু আচার্য, ডক্টর অপূর্ব বিশ্বাস।
অপূর্ব বিশ্বাসের পরের নামটা আরো ইন্টারেস্টিং, ডক্টর দেবাশিস সোম, ডেমনস্ট্রেটর ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, রামতনু ব্যানার্জি, প্রফেসর জেনারেল মেডিসিন। 11টি নাম পড়লাম, বাকি দুটো নাম আরো পড়ছে, কিন্তু তার আগে দেখে নিন এই বুলবুল মুখোপাধ্যায় ফিজিওলজির প্রফেসর এবং অপূর্ব বিশ্বাস দুজনেই পোর্টফোলিও হোল্ড করতেন। এই নামগুলো আপনাদের আবার দেখাচ্ছি আমি, 1 2 3 4 5 6 করে 11 অব্দি পড়লাম। রামতনু ব্যানার্জি, ডক্টর রামতনু ব্যানার্জির পরে ডক্টর অরিন্দম নায়ক, প্রফেসর জেনারেল মেডিসিন, এবং ডক্টর সুরঞ্জন মৈত্র, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেডিওথেরাপি। এদের বিরুদ্ধে অভিযোগ এরা বিভিন্ন কাজে লিপ্ত হয়ে রয়েছেন। দ্য এনকোয়ারি কমিটি ইজ রিকোয়েস্টেড টু প্রোভাইড দেয়ার এক্সপার্ট অ্যাসেসমেন্ট অফ দ্য aforementioned doctors based on the complaints received during the inquiry process. অর্থাৎ এবার আরজি কর কর্তৃপক্ষ নড়ে চড়ে বসলো, যে কাজটা করা উচিত ছিল অভয়া মারা যাওয়ার আগে, সে কাজটা এখন করছে তারা। কি করেছে এই বুলবুল মুখার্জি, অঞ্জলি বন্দ্যোপাধ্যায়, অভ্র ব্যানার্জি, শর্মিষ্ঠা চৌধুরী, দুটো নাম তো জলজল করছে। অপূর্ব বিশ্বাস যে অভয়ের পোস্টমর্টম করেছে, ভয়ঙ্কর বাজে ফ্লড একটা পোস্টমর্টম, এবং দেবাশিস সোম সেদিন উপস্থিত ছিল, অসুস্থ হয়ে পড়েছেন ভদ্রলোক। ঝন্টু বড়াই, একদিকে এইটা, আরেক দিকে একটা অসম লড়াই। সিবিআই যে সময় কেসটা পেয়েছে, ওই হাসপাতালে ধরে নিন একজন পেশেন্ট, সেই পেশেন্টের ওপেন হার্ট সার্জারি হবে, একজন ডাক্তার যে ওপেন হার্ট সার্জারিটা করতে যাচ্ছিলেন, সে হার্টটাকে বাইরে রেখে তিনি আরেকটা ডাক্তারকে বললেন আমার একটা জরুরি কাজ আছে, তুমি অপারেশনটা করে দাও। অনেকটা সেরকম কেস, একটা ঘাঁটা কেস। সে কেসে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, এফআইআর ট্যাম্পারিং হয়েছে বলে অভিযোগ, বিভিন্ন কিছু হয়েছে। সে কেসটা সিবিআইকে দেওয়া এবং তারপর সিবিআই এর এই অসম লড়াই, কি বলবেন? না, সিবিআইকে কিন্তু রাজ্য প্রশাসন দেয়নি। তুমি যদি খেয়াল করো, প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী বলছেন রোববার দিন অবধি দেখবো, তারপরে দেব। অর্থাৎ দুর্বিনীত গোয়েল সাহেব তাকে হয়তো প্রমিস করেছিল যে আমি যেমন কামদুনিতে সমস্ত এভিডেন্স ম্যাডাম আপনার দায়িত্ব নিয়ে ডিলিট করেছি, এটা আমাকে রোববার অবধি টাইম দিন, অনেকগুলো ছোট ছোট বিষয় আছে তো, কোনো কিছু যেন ছাড়া না যায়, তারপরে আপনি সুপ্রিম কোর্ট ইয়েকে দিন, সিবিআইকে দিন। কিন্তু সমস্যা হচ্ছে যে আজকে যে দিনের আলোর মধ্যে যৎসামান্য বেরিয়ে আসছে ময়ূক, সেটা হচ্ছে তার মুখ্যমন্ত্রীর বাড়া ভাতে ছাইটা ফেলে দিয়েছে হাইকোর্ট তড়িঘড়ি, যেটা একটু আগে বলছিলেন আচার্যবাবু। আমি বলছি তুমি কি এফআইআর কপিটা দেখেছো ভাই? এফআইআর কপি সেটা আগের না মূলটা নাকি ডিলিট করে যখন বানানো হয়েছিল বেআইনিভাবে, সেটা আমি জানি না। সেখানে একটা পার্টে লেখা হয়েছিল শেষ কলামে, আননোন মিসক্রিয়েন্ট কমিটেড ওয়াইলফুল রেপ অ্যান্ড মার্ডার। যদি উইলফুল, যদি আমি সঠিক এটা তর্জনা যেটুকু আমি বুঝে থাকি, তাতে ইচ্ছাকৃত ধর্ষণ ও খুন কি বোঝাতে চেয়েছে? হ্যাঁ, কনসার্ন। তার মানে কি মেয়েটি ভিকটিম কি ইচ্ছাকৃতভাবে নিজেকে বলেছিল আমাকে ধর্ষণ করুন, এটা লিখেছে? কত বড় ঘটনা। দ্বিতীয়, তুমি বলছো না, এখানে পুলিশ কর্তা আছেন, তিনি আমার এটাকে যদি ভুল হয় সংশোধন করে দেবেন, যে চালান ছাড়া অটোপসিটা হলো কি করে? চালান ছাড়া পিএম এর যে বডিটা আইডেন্টিফাই করলো কিভাবে? চালান ছাড়া তো আইডেন্টিফাই হবেই না। আমি বলছি চালান না থাকলে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের অথরাইজেশনও ছিল না, তাহলে পিএম এক্সামটা হলো কিভাবে? ঠিক, আমি বলছি এটা। দ্বিতীয় সবচাইতে বড় ব্যাপার, তুমি বিএস কনস্পিরেসির কথা বলছো, আমি বলছি কমান্ড ফ্রম হাইয়েস্ট অর্ডার, অরণ্যদেব যদি মাথায় বসে থাকেন, এই যে তুমি যে দেখছো 16 জনকে তাড়াচ্ছে, আমি বলছি এগুলো জাস্ট আই ওয়াশ। এটা হচ্ছে প্র্যাকটিসের পার্ট, যেখানে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের মেডিকেল কাউন্সিল 1914 সালে ব্রিটিশদের তৈরি করা পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল, এখন নাম বেঙ্গল মেডিকেল কাউন্সিল, নামটাও চেঞ্জ হয়নি, সেখানকার সভাপতিকে যে দুজন আন্ডার স্ক্যানার তাদেরকে কি সরিয়েছে? আমি বলছি সাব ইনস্ট্যান্ট, অর্থাৎ যেটাকে বলছো তোমরা সাসপেন্ড, এটা কিন্তু কোনো রকম পানিশমেন্ট নয়, এটা সরকারি বেতনে তাদেরকে রিহ্যাবিলিটেশন দেওয়া। এছাড়া একটা স্টেপ নিয়েছে, এই যে 16 জনের নাম নথিভুক্ত হয়েছে, জাস্ট আইনের নেক্সট শুনানি যেটা সুপ্রিম কোর্টে আছে, তাহলে সেটা একই প্রশ্ন। আমার একদম সময় শেষ, আমার কাছে হাতে রয়েছে 2.5 মিনিট। 2.5 মিনিটের মধ্যে আমি 30 সেকেন্ড আপনাদেরকে ছবি সহ অ্যানিমেটেডলি প্রশ্ন করতে চাই। আপনারা দেখুন তো এই মুহূর্তে, আমারও প্রশ্ন, আপনাদেরও প্রশ্ন, মাথার ওপরে কে? কলকাতা পুলিশ এই গোটা ঘটনার সাথে জড়িয়ে পড়ছে, কার নির্দেশে প্রমাণ লোপাট? এই সঞ্জয়ের নির্দেশে প্রমাণ লোপাট। এই সিভিক ভলেন্টিয়ার যে এখন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার যে এখন জেলে, ধর্ষণ করেছে বলে জানা যাচ্ছে না, আসলে
সঞ্জয়কে ইনস্ট্রাকশন দিয়েছিল অভিজিৎ মণ্ডল। এরা কিন্তু সবাই কলকাতা পুলিশের সাথে যুক্ত। সঞ্জয়কে কি ইনস্ট্রাকশন দিয়েছিল অভিজিৎ মণ্ডল? রেডারে কিন্তু অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার, সঞ্জয় গ্রেপ্তার, সিভিক ভলেন্টিয়ার, অভিজিৎ মণ্ডল ইন্সপেক্টর, সেও গ্রেপ্তার। কলকাতা পুলিশের স্বর্ণযুগ বোধহয় চলছে। অভিজিৎ মণ্ডল, সঞ্জয় রায়, এর মাথার উপরে কে? অভিষেক গুপ্তা, ডিসি নর্থ, তৎকালীন ডিসি নর্থ, তিনি কি প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত? প্রশ্নচিহ্ন, আবারও বলছি প্রশ্নচিহ্ন। তিনটে নাম প্রশ্নচিহ্ন, প্রশ্নচিহ্ন, তিনটে নাম। না অভিজিৎ গুপ্তাও একার দমে এই পুরো কাজটা করেননি। মাথার উপরে আর কে থাকতে পারে? অভিষেক গুপ্তার হায়ারকি ওয়াইজ মাথার উপরে কে থাকতে পারে? ডেপুটি কমিশনারের ওপরে থাকে কমিশনার। কমিশনার বিনীত গোয়েলের নির্দেশে কি তার মানে প্রমাণ লোপাট? প্রশ্নচিহ্ন, প্রশ্নচিহ্ন। আপনারা উত্তর দিন, কমেন্ট করুন। এবং আবারও বলছি, এই পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুলিশ মন্ত্রী, তার প্রশ্ন করা উচিত। তিনজন যারা স্ক্যানারে থাকছেন তার মধ্যে থেকে একজন গ্রেপ্তার হয়ে গেছেন এবং একজন মেন অ্যাকিউজ। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন করা উচিত, না আসলে পুলিশ মন্ত্রীও কোনোভাবে এর সাথে জড়িত? দীপাঞ্জন চক্রবর্তী, 30 সেকেন্ডস, আপনি কি মনে করেন? দেখেন, তুমি পারমিটেশন কম্বিনেশন দেখিয়েছো, যেটা আমি শুরু করেছিলাম। সাহেব বেবি গুলাম নয়, এখানে একটু চেঞ্জ। গুলাম অনেকগুলো আছে, সেও গুলাম, যে চশমা পরে বসে বসে ওই ক্রাইম সিনের কথা বলেছিলেন এবং অভিক দেখে যে বলেছিলেন যে ফরেন্সিক আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এবং বা যে টাকা নিয়ে গেছিল, এরা গুলামের ক্যাটাগরি। সাহেব বলে দিয়েছো, বিবি। এবার এটা করলে তোমার বৃত্ত সম্পূর্ণ হবে, গুলাম, বিবি, সাহেব। তাহলেই বোধহয় বিমল মিত্র তৃপ্ত হবেন যে সাহেব বেবি গুলামের নতুন পর্যায়ে দেখতে পেয়েছে, এবং এই পর্দা ফাঁস হবেই। ময়ূর। বেশ, অরিন্দম আচার্য, 10 সেকেন্ড। একটা ফুটবল খেলা যেমন সেন্ট্রাল ফরওয়ার্ড লাগে, লেফট আউট, রাইট আউট, ব্যাকি এবং গোলকিপার, এখানে আপনি যে নামগুলো দেখাচ্ছেন, এখন সে কে আজকে সেন্টার ফরওয়ার্ডে খেলছে, কে লেফট আউট খেলছে, কে রাইট আউট খেলছে, কে ব্যাকি খেলছে, কে গোলকিপার, আটকাচ্ছে শুধু, যত দিক থেকে আসছে আটকে দিচ্ছে। ঘৃণ্য, লজ্জা লাগে আমার। আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা বলতে হচ্ছে যে সিসি চালান সুপ্রিম কোর্ট যেগুলো ধরেছে, দিস ইজ নট দ্য প্রসিডিওর টু ইনভেস্টিগেট দিস কেস। অর্থাৎ এটা প্রিপ্ল্যান্ড ওয়াইজ আজকে এভিডেন্স আজকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। যেভাবে আজকে মেয়েটির আজকে কি অপরাধ ছিল, ডাক্তারদের আজকে কি ডিমান্ড, তারা ডিমান্ড চাচ্ছে চাকরির উন্নতি নয়, তারা ডিমান্ড চাচ্ছে তাদের বেতন নয়, তারা চাচ্ছে আমাদের কণ্ঠ অনেকে রোধ করার চেষ্টা করছেন, রুদ্ধ করার আমরা হতে দেব না। কেন? কারণ 50 দিন 90 দিনের মাথায় একটা চার্জশিট ফাইল হবে বোধহয়, আমরা জানি এরকম কেসে হয়। 50 দিন হয়ে গেল, কাল 50তম দিন, 50 ডেজ, হাফ সেঞ্চুরি, বিচার পায়নি অভয়া, আরজি করের কেস সলভ হয়নি। আমরা এখনো রাস্তাতে অনেককে দেখছি, আমরা সবাই ধাতিন দিন না করে উৎসবে ফিরে যাইনি। কে খুন করেছে? কেন খুন করেছে? কিসের জন্য খুন হয়েছে? কে মাথায় ছিল? কে এভিডেন্স ট্যাম্পার করেছে? সর্বোচ্চ স্তরে কে পুরোটা নজর রেখেছে? কে ফোনে লাগাতার যোগাযোগ করেছে? চুল্লিতে ঢোকার পরে কে বলেছে এবার এফআইআরটা লেখো? এই সমস্ত কিছুর উত্তর না নিয়ে আমরা ছাড়বো না, আমরা জবাব চেয়ে যাবো, বাংলার মানুষ জবাব চেয়ে যাবে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে আমি ময়ূর, সঙ্গে থাকুন।